প্রিয় 2025 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদেরকে জানাচ্ছি ফিউচার ড্রিমস এর পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের যে সৃজনশীল অংশ আছে 70 নম্বর, সেটি বিষয়ে আলোচনা করব এবং একটি সাজেশন দিব। আশা করি তোমরা সে মোতাবেক যদি সেগুলো চর্চা বা অনুশীলন করো তাহলে তোমরা 70-এ 70 পাবে। তাহলে আমি আজকে শুরু করছি। শিক্ষার্থী বৃন্দ, তোমরা জানো গণিতের মোট নাম্বার হচ্ছে 100, তার মধ্যে সৃজনশীল হচ্ছে 70। এই 70 নাম্বারের মধ্যে তোমাকে বীজগণিত হতে দিতে হবে দুটো, জ্যামিতি দিতে হবে দুটি, ত্রিগুণিতের পরিমিত অংশ থেকে দুটি, আর পরিসংখ্যান অংশ থেকে দিতে হবে একটি। তাহলে আমরা জেনে নেই কোন কোন অধ্যায়গুলো তোমার বীজগণিত, কোন কোন অধ্যায়গুলো জ্যামিতি এবং কোন কোন অধ্যায়গুলো হচ্ছে ত্রিগুণিতি এবং পরিসংখ্যান। শিক্ষার্থী বন্ধুরা, বীজগণিত অংশ আছে অধ্যায় 1, 2, 3, 4, 5, 11, 12, 13। তোমরা যদি খুব শর্ট ভাবে 7টি সৃজনশীল অ্যান্সার করতে চাও তাহলে তোমাদেরকে ঠিক দাও অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 4, অধ্যায় 11, অধ্যায় 13। এই কয়টা অধ্যায় পড়লে তোমরা 100% দুটি কমন পেয়ে যাবে। আর জ্যামিতি অংশে আছে অধ্যায় 6, অধ্যায় 7, অধ্যায় 8, অধ্যায় 14, অধ্যায় 15। তোমাদের এই তিনটি অর্থাৎ অধ্যায় 6, অধ্যায় 7, অধ্যায় 8 এটা পড়লে তোমাদের দুটো কমন পড়ে যাবে। ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে থেকে তোমাদের এই তিনটি অধ্যায় বেছে নিয়েছে 9, 10, 16। তোমরা পড়তে পারো 9, 10 অথবা 10, 16। তবে তোমাদেরকে অধ্যায় 9 এবং 10 পড়লে তোমরা দুটো কমন পেয়ে যাবে। আর পরিসংখ্যান যেহেতু মূলত একটি অধ্যায় 17টা পুরোটাই পড়তে হবে। এখন আমি তোমাদেরকে জানাবো তোমরা কিভাবে অ্যাটেন্ড করবে সে বিষয়ে একটা সাজেশন দেবো এবং 2-4টা অঙ্ক আমি তোমাদেরকে দেবো। ওই নিয়মে তোমরা করবে। পরীক্ষার্থীবৃন্দ, তাহলে আমি যাচ্ছি তোমাদেরকে সাজেশন দেওয়ার জন্য। তোমরা তো ভালো করে বুঝতে পেরেছো যে বীজগণিত অংশ থেকে দুটো, জ্যামিতি অংশ থেকে দুটো এবং ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে দুটো এবং পরিসংখ্যান থেকে একটি। তাহলে আজকে আমি তোমাদেরকে কিছু সাজেশন মূলক বলতেছি এবং সাজেশন দিব। প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, প্রথমে আমি একটু উল্টো দিক থেকে শুরু করতে চাচ্ছি। সেটা হচ্ছে অধ্যায় 17। প্রথমে আমি অধ্যায় 17 পরিসংখ্যান থেকে একটা সৃজনশীল দিব, তবে সেখানে কিছু বেশি প্রশ্ন দেওয়া থাকবে, ওই নিয়ম থেকে আসবে। অধ্যায় 17, অধ্যায় কথা 17, এটা অংশটার নাম হচ্ছে পরিসংখ্যান, ইংলিশে বলে স্ট্যাটিস্টিক্স। পরিসংখ্যান থেকে আমি একটা নমুনা দেখাচ্ছি তোমাদেরকে। একটা উদ্দীপক বা স্ট্যাম্প দেওয়া থাকবে, মনে করে দেখুন। তোমরা ভিডিওটি ভালো করে দেখবে এবং সেই অঙ্কগুলো করবে আশা করি। 6টা ঘর করব। যারা শ্রেণী বা শ্রেণী ব্যবধান ক্লাস ইন্টারভাল ইংলিশে বলে, আর হচ্ছে গণসংখ্যা। কি সংখ্যা? গণসংখ্যা। ধরো আমরা যে আজকে করতেছি সেটা 31 থেকে 40 রেঞ্জটা, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখবে গণসংখ্যাগুলো আমি দিচ্ছি 8, 12, 26, 26 and 31। এখন এরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে বা স্ট্যাম্প। এখানে শ্রেণী ব্যবধানের ঘরে যদি নাম্বার লেখা থাকে প্রাপ্ত নম্বর, তোমরা সেটাই লিখবে। যদি মজুরি লেখা থাকে 100 টাকা সে লিখবে, যদি বয়স লেখা থাকে বছর বা মাস বা দিন বা ঘন্টা সেটাই লিখতে হবে। ডলার হলে ডলার লিখতে হবে, ব্র্যাকেটের উত্তরের সময় ডলারটা লিখতে হবে। আর গণসংখ্যা তোমরা জানো ফ্রিকোয়েন্সি, তাহলে 31 থেকে 40 মধ্যে 4, 41 থেকে 50 আছে 12, এভাবে এগুলো আছে। সাধারণত ক নম্বরে যে প্রশ্নগুলো থাকে সৃজনশীলের ক, এটা একটা উদ্দীপক। মনে করো পরিসংখ্যানের অঙ্ক হচ্ছে তোমার, নাম্বারটা আমি দিলাম না, ক নম্বর দিয়ে দেখালাম
প্রথম প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝো? কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝায় বা কি বুঝো? এটা বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে, ছাত্রকে তোমরা পড়ে নিবা। অথবা থাকতে পারে, যেহেতু বারবার লিখে নেবে, বারবার দিয়ে লিখে দিচ্ছি, ক্রমযোজিত গণসংখ্যা কি বা কাকে বলে? ক্রমযোজিত গণসংখ্যা বলতে কি বুঝো? বলতে কি বুঝো বা বুঝায়? এটা থাকতে পারে, এটা এটা অথবা অথবা থাকতে পারে, উপাত্ত বলতে কি বুঝাবো? উপাত্ত কাকে বলে? উপাত্ত কাকে বলে? এভাবে থাকতে পারে। অথবা মুছে দিচ্ছি, দাঁড়াও। অথবা থাকতে পারে, কয়েকটা সংখ্যা দিয়ে থাকতে পারে, 2 4 6 8 7 3 1 9, এর মধ্য কত? এর মধ্য কত? সংক্ষিপ্ত করে। অথবা এইভাবে থাকতে পারে যে বিজোড় 1 2 3 4 5 6 7, এটা বিজোড়ের মধ্য। গ্রুপ থাকে আসলো 8 4 2 1 6, এখানে কয়টি সংখ্যা আছে? 1 2 3 4 5, 8 সঙ্গে 7, এটা জোড়। এর মধ্য নির্ণয় করো বা মধ্য কত না আসল শব্দ হবে নির্ণয় করো, এরকম থাকতে পারে। অথবা তোমাদের থাকতে পারে, আমি একটু মুছে ফেলছি উপরে তোমাদের সুবিধার জন্য। এই ক নম্বরে বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে। এই যে সামনে দেওয়া আছে সেখান থেকে থাকতে পারে এইভাবে ক নম্বরে, বা প্রচুরক শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু, একই কথা, মধ্যমান আর মধ্যবিন্দু, কিন্তু মধ্যবিন্দু বা মিড পয়েন্ট নির্ণয় করা, এভাবে থাকতে পারে। অথবা থাকতে পারে প্রচুরক শ্রেণীর পূর্বের বা পরের যে কোনো একটা। এখানে তোমরা জানো 20 হচ্ছে প্রচুরক শ্রেণী, অর্থাৎ 20 যেটা শ্রেণী 51 থেকে 60, তাহলে এটা পূর্বের শ্রেণী বলতে এটা, পরের শ্রেণী বলতে এটাকে বোঝায়। শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু নির্ণয় করো। ঠিক ক নম্বরে তোমার এই যে এটা দিলে, এটা থেকে আসবে না, ঠিক এরকম ভাবে যেমন একটি কোশ্চেন আসতে পারে। এবার দেখো খ নম্বরে কিভাবে থাকতে পারে, আমি একটু মুছে বলছি তোমাদের সুবিধার জন্য। খ নম্বরে আসবে এইভাবে, খ চলে গেছে, খ নম্বরে আসবে সারণী হাতে, এটাকে বলে সারণী বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যে টেবিল আছে, সে টেবিল থেকে সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বা মিন, গড়ের হচ্ছে মিন নির্ণয় করো, মিন নির্ণয় করো। অথবা থাকতে পারে সারণী হতে মধ্যক নির্ণয় করো, তো মুছে ফেলে এটা। অথবা খ নম্বর থাকতে পারে সারণী হতে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো, এটাও থাকতে পারে। অথবা থাকতে পারে প্রচুরক নির্ণয় করো, সারণী হতে প্রচুরক মোট নির্ণয় করো। এই খ নম্বরে এই চারটার যে কোনো একটা আইটেম থাকতে পারে। সুতরাং তোমরা একটা অঙ্ক তুমি চারটা করো, তাহলে যেটা আসবে এটা আসলে এটা লিখবা, এটা আসলে এটা লিখবা, এভাবে লিখবা। হ্যাঁ, পরীক্ষার্থীবৃন্দ, নাম্বার গ, এখানে কিছু অঙ্কন থাকবে যে সারণী হতে এবছর আয়তলেখা আসার সম্ভাবনা কম, গণসংখ্যা বহুভুজ আসতে পারে, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। কোশ্চেনটা এটা হতে পারে। অথবা কোশ্চেনটা হবে সারণী হতে হয়তো হতে পারে অজীব রেখা আঁকো, অজীব রেখা অঙ্কন করে, এটা হতে পারে। অর্থাৎ এবছর হিস্টোগ্রাম বা আয়তলেখ না থাকার সম্ভাবনা বেশি। এই দুটো ইম্পর্টেন্ট। এই যে আমরা সারণী যে ছিল, সারণীর মধ্যে লিখছিলাম যে রেঞ্জ গুলা, সারণী হতে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো, অথবা সারণী হতে অজীব রেখা আঁকো। ঠিক এরকম এই পরিসংখ্যানটা আসবে ইনশাল্লাহ। আশা করি তোমরা এগুলা করলে
ঠিক এই নিয়মে এটা হুবহু যে আসবে তা না, সংখ্যা চেঞ্জ থাকতে পারে। আমরা এখন চলে যাবো বীজগণিত অংশ। আমাদেরকে দুটো উত্তর দিতে হবে। আমি কয়েকটা নমুনা দিচ্ছি সৃজনশীল, আশা করি তোমরা ওই নিয়মে প্র্যাকটিস করবে, বা সেটা তো পারবেই। ঠিক সংখ্যা চেঞ্জ হতে পারে, তবে নিয়ম এটাই আসবে ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। আমরা সেট এবং ফাংশন থেকে একটি অঙ্ক করবো। এটা হচ্ছে বীজগণিত অংশ। কি অংশ? বীজগণিত অ্যালজেব্রা, বীজগণিত। নাম্বার 1 আমি দুটো দিব। এখানে দুটো উদ্দীপক দেওয়া আছে। একটা ইউ, তোমরা জানো ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটটা 1 2 3 4 5 6 7। এই ইউনিভার্সাল সেটের কয়েকটা রূপ আছে। a equal to 1 3 5, b equal to 2 4 6, 2 4 6, c equal to 1 3 4 5 6, sorry 3 4 6 7। এই হচ্ছে উদ্দীপকের একটা নাম্বার আই, মানে রোমান সংখ্যা 1। আরেকটা আসতে পারে তোমার সেট এবং ফাংশন থেকে মিলে দিচ্ছি। ফাংশন y, f of y equal to y cube minus 3y square plus 1 divided by y into 1 minus y। এই দেখো উদ্দীপকের মধ্যে নাম্বার 1 এবং 2টা আছে। এখন ক নম্বর যে কোশ্চেনটা, সেটা কিন্তু উদ্দীপকের সাথে মিল থাকবে না। সেটা উদ্দীপকের সাথে কি থাকবে না? মিল থাকবে না। ক নম্বর কোশ্চেনটা এভাবে হতে পারে, অন্য যে কোনো ভাবে 6x 6x minus y, 13 equal to 1, 3x plus 2y হলে x, y নির্ণয় করে। এটা হচ্ছে ক্রমদ্রুত সূত্র দিয়ে বের করতে হবে, তোমরা জানো। ক নম্বরে যে কোনো এই দুটার সাথে মিল থাকবে না উদ্দীপকের। এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 4, 4 খ নম্বর। খ নম্বর কোশ্চেন কি হতে পারে? 1 নং হাতে অথবা এটা একটু দিচ্ছি। ক নম্বরে এভাবে থাকতে পারে, ক নম্বরে এভাবে কোশ্চেন আসতে পারে, বা আর অঙ্ক আমি দিয়ে দিচ্ছি। ফাংশন f of y equal to y cube plus ky square minus 4y minus 8 হলে কে এর কোন মানের জন্য, কে এর কোন মানের জন্য, কে এর কোন মানের জন্য f of minus 2 equal to 0 হবে। এখন দেখো এই দুইটা অঙ্ক কিন্তু উদ্দীপকের সাথে কোনো মিল নেই। ক্রমযোগ থেকে আসতে পারে, অথবা এইভাবে ফাংশন থেকে এভাবে দিতে পারে। আচ্ছা, আমরা এখন খ নম্বর কোশ্চেনটা এবং গ কিভাবে আসবে সৃজনশীল, যেহেতু এটা উদ্দীপকের থেকে আসবে, মুছে ফেললাম। এবার দেখো খ নম্বর কোশ্চেনটা কিভাবে থাকবে সৃজনশীল। 1 খ ঠিক এভাবে আসতে পারে। 1 নং হতে 1 নং হতে প্রমাণ করো যে A ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, মানে সেট ইকুয়াল টু A ইন্টারসেকশন সি ইউনিয়ন সেট বাই ইউনিয়ন বি ইন্টারসেকশন বা সেট সি, এরকম আসতে পারে। গ আসতে পারে এইভাবে। ঠিক এটা দিয়ে করবো আমরা, এটা দিয়ে 2 নং হতে দেখাও যে এভাবে আসতে পারে। f of 1 upon y equal to f of 1 minus y, f of 1 minus y। তাহলে আমার উদ্দীপকের এই প্রথমটা দিয়ে করতে হবে খ, দ্বিতীয়টা করে, কিন্তু ক এর সাথে কোনো সম্পর্ক নেই দুটা। ওকে, এবার আমরা অধ্যায় 3 চলে যাবো। অধ্যায় 3 আছে 3.1 অধ্যায় 3 থেকে তোমার একটা অঙ্ক আসবে, মুছে ফেলতে সেটা করে। এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, অধ্যায় 3 থেকে 100% একটা আসে। অধ্যায় 3 এটা অনুশীলনী হচ্ছে 3.1 এবং 3.2। এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? আমি দুইটা সৃজনশীল দেবো, ঠিক এই নিয়ে আসতে পারে। নাম উদ্দীপকটা লিখছি x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0। ক নম্বরে আসতে পারে x প্লাস 1 upon x এর মান কত, x এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো।
ক নম্বর আসতে পারে x to the power 4 প্লাস 1/x to the power 4 এর মান নির্ণয় করো। আমি খুব সংক্ষেপে লিখছি, এজন্য পুরো লিখলাম না। গ নম্বর থাকতে পারে, গ নম্বর আবার তিন ভাবে থাকতে পারে। দেখো এবার আসতে পারে x to the power 6 প্লাস 1/x কিউব এর মান নির্ণয় করো। এখন এই গ নম্বর এবার আসতে এবার আচ্ছা খ নম্বর এবার থাকতে পারে, অথবা আসতে পারে খ ক এবার থাকতে পারে, বা এটা থাকতে পারে x to the power 5 প্লাস 1/x to the power 5 এর মান নির্ণয় করো। তাহলে এই নিয়মটা আসতে পারে, অথবা এরকম থাকতে পারে x স্কয়ার ইকুয়াল টু 5 প্লাস 2√6। এটা চতুর্দিপক। ক নম্বর আসতে পারে x এর মান নির্ণয় করো, পুটিং ডিটারমাইন দ্য ভ্যালু অফ x, x এর মান নির্ণয় করো। খ এভাবে থাকতে পারে x to the power 6 minus 1/x কিউব এর মান নির্ণয় করো। এখানে প্লাসও থাকতে পারে। গ নম্বরে এভাবে আসতে পারে x to the power 5 প্লাস 1/x to the power 5 এর মান নির্ণয় করো। ঠিক এই ধরনের যে কোনো অঙ্ক। এখান থেকে আমি আরেকটা অঙ্ক দিব, যেহেতু এখানে ছাত্র থেকে দুইটা অঙ্ক তোমার কমন করে যায়, উপরে মুছে ফেলছি। প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, যারা তোমার কালি পরীক্ষায় অংশগ্রহণ করছো গণিতে, তাদের জন্য আরেকটা উদ্দীপক আমি দিচ্ছি। যেমন a প্লাস বি ইকুয়াল টু √7, a মাইনাস বি ইকুয়াল টু √6। এখন ক নম্বর এই উদ্দীপক থেকে আসবে না, ক নম্বর আসতে পারে a প্লাস বি ইকুয়াল টু 2, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 8 হলে a b এর মান নির্ণয় করো, a b এর মান নির্ণয় করো। পরীক্ষার্থীবৃন্দ, মান হচ্ছে a প্লাস b ইকুয়াল টু 2, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 8 হলে a b এর মান নির্ণয় করো। এটা উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক থাকবে না। খ নম্বর এভাবে আসতে পারে তোমাদের যে 17 a স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান নির্ণয় করো। গ এভাবে থাকতে পারে 1/x এর মান নির্ণয় করো, 1/x এর মান নির্ণয় করো। অথবা এভাবে থাকতে পারে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 10 হলে x এর মান নির্ণয় করো। এভাবে থাকতে পারে। আমরা এবার চলে যাব জ্যামিতি অংশে। পরীক্ষার্থীবৃন্দ, এবার তোমার গণিতের যে মূল বইটা আছে, দেখো আমি জ্যামিতি একটা সাজেশন দিচ্ছি। তোমরা 6, 7 অধ্যায়, এই তিনটি অধ্যায় তোমরা যদি এগুলো করো, আশা করি তোমরা জ্যামিতিতে দুইটা উত্তর দিতে হবে সৃজনশীল, অবশ্যই তোমরা পারবে ইনশাআল্লাহ। পৃষ্ঠা 127 এর উপপাদ্য নাম্বার হচ্ছে 9 নং, পৃষ্ঠা 128, 29 এই দুই পৃষ্ঠা মিলে উপপাদ্য নাম্বার 13, 131 পৃষ্ঠা উদাহরণ 2, 134 এবং 35 পৃষ্ঠা অনুশীলনী 12, 16 এবং 20 নং করবে। পৃষ্ঠা এবং নম্বর দিয়ে দিচ্ছি 140 পৃষ্ঠা 3 নং, 142, 43 পৃষ্ঠা 2 নং উদাহরণ, 145, 46 পৃষ্ঠা 4 নং, 148 পৃষ্ঠা 4 নং। এছাড়া বৃত্ত হাতে আছে 3টা, অন্তর্বৃত্ত একটা, পরিবৃত্ত একটা, বহির্বৃত্ত একটা। এই যে পৃষ্ঠাগুলো এবং নম্বরগুলো দেওয়া আছে, যদি তোমরা এগুলা সঠিক মতো করো, তোমরা বীজগণিতের অবশ্যই জ্যামিতির যে অংশ রয়েছে সেখান থেকে অবশ্যই তোমরা দুটা সৃজনশীল আনসার করতে পারবে। এবার আমি চলে যাচ্ছি তোমাদের ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে তোমাদের একটা সাজেশন। দেখো পরিমিতি অংশ দরকার নেই, তোমরা যদি ত্রিকোণমিতি অংশ থেকে পারো, পরিমিতিটা প্রয়োজন নেই। আমি পৃষ্ঠা নম্বর দিয়েছি এবং উদাহরণ নম্বর দিয়েছি, বর্ণসূচি দিয়েছি। 182 পৃষ্ঠার 8 এবং 9 নম্বরটি করবে, 183 পৃষ্ঠার 11 নম্বরটি করবে, 184 পৃষ্ঠার 12 নম্বরটি করবে,
অনুশীলনী 9.1-8 ক 17, 19, 21, 22, 24, 25 নম্বরটি করবে। পৃষ্ঠা 192 এবং 193 14 নম্বর উদাহরণ করবে। অনুশীলনী 9.2-18, 19, 22, 25, 26, 29 নম্বরটি করবে। পৃষ্ঠা 201 এর উদাহরণ 6 নম্বরটি করবে। অনুশীলনী 10, 13, 14, 17, 21 নম্বর এই হচ্ছে তোমাদের সাজেশন। তবে তোমরা যে অঙ্কগুলো আগে করেছো তোমাদের কাছে মনে হয় সেগুলো তো অবশ্যই করবে। এটা যে হুবহু আসবে তা না, তবে এই নিয়মের থেকে অঙ্কগুলো আসবে। পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এগুলো অনুসরণ করবে এবং আগামীকাল তোমরা সবাই 90+ গোল্ডেন A+ পাবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।